আজকে চলে আসলাম চট্টগ্রাম বোর্ড 2026-এর শর্ট কোয়েশ্চেনগুলো নিয়ে। যে সকল কোয়েশ্চেনগুলোর কথা কিন্তু আমাদেরকে বারবার কিন্তু আমাদের কমেন্টে আমাদের স্টুডেন্টরা যারা আছে ওরা কিন্তু আমাদেরকে বলেছে যে এই কোয়েশ্চেনগুলো সমাধান দিতে। সো তাদের রিকোয়েস্টে আমরা আজকে এই কোয়েশ্চেনগুলো আমরা সমাধানগুলো করব। সো খেয়াল করে দেখি এখানে কিন্তু আমাদের ক থেকে ট পর্যন্ত আমাদের দেওয়া, যদিও বা এখানে আরও কিছু কোয়েশ্চেন আমাদের বাকি আছে। সো আমরা একে একে কিছু কোয়েশ্চেনগুলো আমরা কি করব, সলভ করব। সো আমরা শুরু করি। সো আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা সেখানে দেওয়া আছে a equal to x element of z such that z square less than equal 1 এর উপসেট নির্ণয় করো। দেখো এই যে পার্টটা আছে এই পার্টটা সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি সবারই ধারণা আছে, তবে উপসেটের ক্ষেত্রে এই জায়গায় কিন্তু স্টুডেন্টরা গিয়ে কিন্তু কি করে ফেলে, ভুলটা করে ফেলে। তো আমরা একটু খেয়াল করে দেখি এখানে যে আমাদের যে জেড দ্বারা কি নির্দেশ করে, দেখো এক্স এলিমেন্ট অফ জেড, অর্থাৎ জেড হচ্ছে কি, জেড দ্বারা কি বোঝানো হয়, পূর্ণ সংখ্যা বোঝানো হয়। সো পূর্ণ সংখ্যাগুলো কি যারা ভাঙা না। তো যদি সহজ ভাষায় যদি বলে জিরো, জিরো কিন্তু একটা পূর্ণ সংখ্যা, প্লাস ওয়ানও একটা পূর্ণ সংখ্যা, মাইনাস ওয়ান একটা পূর্ণ সংখ্যা। সো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি যত যাই আছে সবগুলোই কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ হচ্ছে ভাঙা সংখ্যা ছাড়া যত কিছু আছে সবই হচ্ছে কি আমার পূর্ণ সংখ্যা। সো এখানে এটা দিল এবং হচ্ছে এখানে আরেকটা সত্য আমাদেরকে জুড়ে দিল, সেটা হচ্ছে জেড স্কয়ারের যে ভ্যালুটা হবে সেটা অবশ্যই 1 থেকে ছোট হইতে হবে অথবা 1-এর কি হইতে হবে, সমান হতে হবে। সো আমরা এর উপসেট নির্ণয় করো। তো আমরা একটু আমাদের এখানে কিছু ছোটোখাটোভাবে আমরা এগুলো কিন্তু দিয়ে দিছি যে যাতে তোমাদের জন্য ব্যাপারটা বুঝতে ইজি হয়। সো খেয়াল করে দেখি আমাদের জেড মানে আমরা জানি যে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এগুলো। তো আমরা খেয়াল করে দেখি কীভাবে জিনিসটা হয়। সো আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখলাম। এখন এখানে জেড পূর্ণ সংখ্যা নির্দেশ করে সেটা আমরা লিখলাম। তো আমরা খেয়াল করে দেখি যদি জিরো ধরি, এক্স জেডের ভ্যালু যদি আমরা যদি জিরো ধরি তাহলে কি ঘটনা হয়। দেখো জেডের ভ্যালু যখন আমরা জিরো ধরলাম তখন কি হলো, এটাকে ওই যে জেড স্কয়ার আছে এই জন্য জেড স্কয়ারের জায়গায় আমরা কত দিব, জিরো স্কয়ার, কারণ আমরা জেডগুলো জিরো ধরছি। জিরো স্কয়ার ইকুয়াল টু কত, জিরো। হ্যাঁ অবশ্যই সেটা জিরোটা হচ্ছে কি 1 থেকে ছোট এবং কি 1 থেকে ছোট। সো এই জন্য আমাদের এই যে পার্টটা জেড ইকুয়াল টু যে জিরো যে পার্টটা আছে এটা কিন্তু আমাদের জন্য হবে, ঠিক আছে, এটা আমাদের জন্য হচ্ছে। এবার আসো প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ানের জন্য, জেড এগুলো প্লাস ওয়ান হলে সেই ক্ষেত্রে আমি যদি প্লাস ওয়ান হলে যদি আমি যদি দিই তাহলে সেটা আসে কত, 1। এখন দেখো আমাদের সত্যটা কি, সত্যটা হচ্ছে 1 থেকে কী হইতে হবে, ছোট হইতে হবে অথবা সমান। তো সো আমাদের এখানে কি হলো, আমাদের এটা সমান হলো। কেন দেখো আমরা ছোট বা সমান কীভাবে বুঝলাম, দেখো এই যে ভ্যালুটা আছে সেটা 1 থেকে কিন্তু ছোট, ঠিক আছে, যেহেতু 1টা বড় এটা থেকে এটা বড় বলছে এই জন্য, এবং এটা দ্বারা কি বোঝানো হয়, ইকুয়াল পার্টটা বোঝানো হয়। সো একইভাবে আমরা যেটা এগুলো মাইনাস ওয়ান করলাম, দেখো মাইনাস ওয়ান হোল স্কয়ার সমান সমান কত, 1। সো আমাদের এটা হচ্ছে এটাও হচ্ছে যেটা এগুলো প্লাস টু দিলে, দেখো আমাদের প্লাস মাইনাস জিরোর কাজ শেষ, প্লাস মাইনাসের কাজ শেষ, প্লাস ওয়ান মাইনাস ওয়ানের কাজ শেষ। এবার আসো প্লাস টু মাইনাস টু এর কাছে। তো আমি যখন প্লাস টু হোল স্কয়ার দিলাম দেখলাম যে আমার এখানে কত চলে আসলো, আমার যে সত্যটা আছে এখানে এই সত্যের সাথে সেটা কিন্তু কি হচ্ছে না, মিলছে না। কারণ কি, আমার এখানে কিন্তু বলা হচ্ছে জেড স্কয়ারের যে ভ্যালুটা সেটা 1 থেকে ছোট হতে হবে, বাট এখানে দেখলাম যে আমার 4 চলে আসলো যেটা হচ্ছে কত, 1 থেকে বড়। সো এটা আমার হচ্ছে না। একইভাবে যখন আমি মাইনাস টু দিলাম, সো মাইনাস টু হোল স্কয়ার ইকুয়াল টু কত, 4। এটা আমি যেটা 4 একইভাবে আমার সত্যটা ম্যাচ করতেছে না, এই জন্য এটাও কিন্তু কি হবে না। তো একইভাবে আমরা যদি প্লাস থ্রি মাইনাস থ্রি এগুলো দিয়ে যদি করতে যাই দেখবো যে এগুলো দিয়ে কিন্তু কি আমাদের সত্যটা মিলবে না। সো ওই অনুপাতে আমার যে রাশিগুলো সেগুলো হচ্ছে কত, এ ইকুয়াল টু -1 0 1। এখন একটু খেয়াল করে দেখি, আমার কিন্তু আনসার এটা না, আমাকে বলা হয়েছে যে এর উপসেট নির্ণয় করো। খেয়াল করে দেখো এখানে স্টুডেন্টরা যে ভুলটা করে, আমি যখন এর উপসেট যখন আমরা লিখতে যাব, দেখো এ হচ্ছে কত, -1 0 1। এর উপসেটগুলো কি হবে, এর উপসেটগুলো হবে, আমরা খুব সহজভাবেই বলে ফেলতেছি যে ভাইয়া এর উপসেটগুলো হবে হচ্ছে প্রথমত সিঙ্গেল ওরা বসবে -1, তারপর হচ্ছে কত 0, দেন হচ্ছে কত 1, দেন হচ্ছে কত ডাবল করে বসবে -1 0, তারপর হচ্ছে কত -1 1, ওকে -1 1, তারপর হচ্ছে কত আমাদের হচ্ছে 0 1 আছে, ঠিক আছে 0 1, ঠিক আছে ডাবল বসলো, তারপরে সবাই বসে গেল -1 0 1, তারপর হচ্ছে আমাদের কি এটা ফাঁকা সেট। এখন এই জায়গায় মূলত খেলাটা শুরু। দেখো এখানে অনেকেই উপসেট যখন করতে যাচ্ছে, যখন তোমাকে উপসেট নির্ণয় করতে বলছে, তো আমরা সচরাচর জানি যে 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে ওই অনুপাতে কিন্তু কি 8টা হয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন স্টুডেন্টরা যে ভুলটা করে ফেলে, স্টুডেন্টরা এখানে এই বন্ধনীটা অনেক সময় দিয়ে দেয়, যেটা উপসেটের বেলায় হবে না। এই জায়গায় ব্যাপারগুলো তোমাকে বোঝা লাগবে। উপসেটের ক্ষেত্রে এই বন্ধনীটা হবে না,
এটা হয় কখন? শুধুমাত্র শক্তি সেটের ক্ষেত্রে বা পাওয়ার সেটের ক্ষেত্রে। সো এই জায়গায় একটা ট্রিক্স আছে, সো মানে টিচারদের একটা ফাঁদ আছে। সো এই ফাঁদটা যদি এড়িয়ে চলতে পারো তাহলে এটাই হচ্ছে আমাদের কি আনসার, অর্থাৎ যেখানে হচ্ছে 8টা। এখন তোমাকে যদি একটা, যারা সামনে পরীক্ষা দিবা, যারা তো দিয়ে দিছো চলে গেছে, তারা এতক্ষণে বুঝে গেছো, বাট যারা সামনে দিবা তাদের জন্য আমি একটা কোয়েশ্চেন এখানে ছুড়ে দিলাম যে এইখানে তো তুমি উপসেট বের করছো, তোমাকে আমি একটা কোয়েশ্চেন দিয়ে দিলাম, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা বা প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে বা প্রকৃত উপসেট কি কি হবে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে মাস্ট জানাবে। সো আমাদের ক নাম্বার কাজ শেষ। আমাদের ক নাম্বার ম্যাথে বলা হচ্ছে x/2 + y/3, 13 ইকুয়াল টু ব্র্যাকেট 2, 2x + 3y হলে xy এর মান নির্ণয় করো। সো আমরা অনেকে কিন্তু বুঝে গেছি যে এই ম্যাথটা কিন্তু হচ্ছে কি ক্রমজোটের ম্যাথ। তো ক্রমজোটের ম্যাথগুলো করার ক্ষেত্রে কি সিস্টেম বা ক্রমজোটের ক্ষেত্রে কি হয়, এই যে xy যে মানটা আছে না, এটা এই টাইপসের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করা হোক, সেটা হয় xy এর মান বের করতে বলুক বা ab এর মান নির্ণয় করতে বলুক বা যেমনটাই বলুক না কেন, এই সকল ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা জানি যে আমাদেরকে অলওয়েজ কয়টা সমীকরণ করতে হয়, দুইটা সমীকরণ করতে হয়। সো একইভাবে ক্রমজোটের ক্ষেত্রে আমরা একবার এটা ইকুয়াল টু এটা ধরে একটা সমীকরণ করব, দেন এটা ইকুয়াল টু এটা এটা ইকুয়াল টু এটা ধরে আমরা কি করব আরেকটা সমীকরণ আমরা বের করব। তাহলে আমাদের কয়টা সমীকরণ বের হবে? দুইটা সমীকরণ বের হবে। সো আমরা একটু খেয়াল করে দেখি আমরা ম্যাথটা কিভাবে করতে পারি। সো আমরা শুরু করি ম্যাথটা। তো আমরা নরমালি ম্যাথটা কিভাবে করতে পারি, যে ক্রমজোড় অনুসারে, অথবা আমরা বলতে পারি যে সমতা অনুসারে। ঠিক আছে, আমরা এই কথাটাও বলতে পারি, যেভাবে আমরা আমাদের সুবিধা হয় এটা আমরা করতে পারি। এটা বা আমরা হচ্ছে আমাদের মতো করে এটা সাজা লিখতে পারি। আচ্ছা ফাইন, আমরা তাহলে কি লিখতে পারি? কি লিখতে পারি যে আমরা লিখতে পারি যে x/2 + y/3 ইকুয়াল টু 2। সো এখান থেকে আমরা একটা সমীকরণ বের করব, দেন আরেকটা সমীকরণ আমরা বের করব কোত্থেকে? এই যে পার্টটা, এটাকে একটু আমরা সুন্দর করে যদি লিখি তাহলে আমরা পাই 2x + 3y ইকুয়াল টু কত? 13। সো খেয়াল করে দেখি এই যে দুইটা সমীকরণ আমরা পাবো, এটাকে একটু আমরা একটু নরমাল করার চেষ্টা করি, যেহেতু এটা একটা ভগ্নাংশের মতো আছে, সো এটাকে একটু আমরা একটু নরমাল করার চেষ্টা করি। তো কিভাবে আমরা করব? আমরা ফার্স্ট হচ্ছে 3 এবং 2 এর লসাগুটা নিব, যেটা হচ্ছে কত? 6। আমাদের তাহলে লসাগু কত? 3 এবং 2 এর লসাগু তো আমরা আশা করি আমরা সবাই পারি। তাহলে 3 গুণ 6। সো এখানে কত হবে? 3x প্লাস কত? 2y ইকুয়াল টু কত? 2। আমরা আশা করি এই ব্যাপারটা বুঝছি, আমরা জানি আশা করি আমাদের ভগ্নাংশের যোগের ব্যাপারটা। সো আমরা এখান থেকে সুন্দর করে একটা মান পাই, সেটা হচ্ছে 3x + 2y ইকুয়াল টু কত? 12। সো এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের দুইটা সমীকরণ পাওয়া হয়ে গেল। তবে xy এর মান নির্ণয় করার ক্ষেত্রে বা এই সকল ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদেরকে একটা ব্যাপার মাথায় রাখা লাগে। আমরা ফার্স্টে হোক আমরা x কে বাদ দিয়ে দিব অথবা আমরা y কে বাদ দিয়ে দিব। তবে এই ক্ষেত্রে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে, আমার x টাইপসের যে রাশিটা আছে সেটা দুইজনের ক্ষেত্রে সেম হতে হবে। তাহলে আমরা কি করতে পারি? একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বাদ দিয়ে অথবা যোগ দিয়ে, যেটাই করি না কেন, সেটা দিয়ে আমরা কি করতে পারি? যে কোনো একটা x এর অথবা আমরা y এর একটা মানকে আমরা বাদ দিতে পারি। সো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমরা ফার্স্টে হচ্ছে আমরা কাকে বাদ দিব? আমরা x কে বাদ দিব। সো একটা জিনিস লক্ষ্য করি, এই যে 3x এখানে আছে, 3x এখানে কত আছে? 2x আছে। সো আমরা দেখতেছি যে আমাদের x এর যে রাশিগুলো আছে এগুলো একটা দুইটা সমীকরণে কি নেই? মিল নেই। সো আমরা চেষ্টা করব এগুলোকে মিল করার জন্য। তো মিল করার সিস্টেমটা কি বা আমরা কিভাবে কি করতে পারি? দেখো এখানে 3x আছে, সো আমাকে কি কাজটা করা লাগবে একটু মনোযোগ দিয়ে আমরা প্রথমত এখানকার যে রাশিগুলো আছে এগুলো কিন্তু বেসিক, বুঝছো? এগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। সো আমরা জানি কোনো লসাগু যায় না, সো কি থেকে যায়? এটাই থেকে যায়। তাহলে আমাদের রাশি কত হয়? 3 দুগুণ কত হয়? 6। যে রাশিটা আমাদের বের হবে, অলওয়েজ এই কথাটা বলে দিই, যে রাশিটা আমাদেরকে বের হবে সেই রাশিটাকে আমরা এটা দ্বারা কি করব? এই যে x এর যে রাশিটা আছে বা x এর সাথে যে সংখ্যাটা আছে বা অঙ্কটা আছে এটার সাথে আমরা কি করব? ভাগ করব। আমরা খেয়াল করে দেখি 6 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত থাকে? 2 থাকে। সো আমরা এক নাম্বার রাশিকে এই জন্য আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। একটু খেয়াল করে দেখি, আমরা এক নাম্বার রাশিকে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব এক নাম্বার রাশিকে। তারপর হচ্ছে 2 নাম্বার রাশিকে আমরা কত দিয়ে গুণ করব? সেম ভাবে আমাদের যে লসাগু আছে সেটা দিয়ে x এর সামনে যে রাশিটা আছে সেটা দ্বারা আমরা কি করব? ভাগ করব। তো 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই? 3 পাই। অর্থাৎ হচ্ছে আমরা এই দ্বিতীয় নাম্বার রাশিটাকে 3 দ্বারা গুণ করব। সো কিভাবে আমরা খেয়াল করি? সো দ্বিতীয় নাম্বার রাশিটাকে আমরা কি করব? 3 দ্বারা গুণ করব। একটু খেয়াল করে দেখি ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। সো আমি যদি এক নাম্বার রাশিকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি পাই? 3 দুগুণ কত? 6x পাই। তারপরে হচ্ছে এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত পাই? 4y পাই। এখানে কত পাই? 2 দ্বারা গুণ করলে 12 দুগুণ কত? 24। একইভাবে 2 নাম্বার রাশিকে আমরা কত দ্বারা গুণ করব? 3 দ্বারা। দেখো আমরা মুখস্থ করব না, আমরা একটা জিনিস বুঝার চেষ্টা করব। তাহলে কত? 6x। তারপর কত? 9y। আমি চাইলে ইজিলি এগুলোকে
বলতে পারি এটাকে এভাবে করো, এটাকে এভাবে করো, এটাকে এটা দ্বারা গুণ করো, এরকম করে আমি বলে দিতে পারি। বাট তোমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখা লাগবে, বেসিকটা মাথায় রাখা লাগবে। কেন আমি গুণ করব, কেন আমি 6 দ্বারা কেন আমি এখানে 2 দ্বারা গুণ করব, কেন আমি 3 দ্বারা গুণ করবো, এটা কোত্থেকে পাই, ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই। সো আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমাদের এখানে দুইটা সমীকরণ আমরা কিন্তু পাইছি। সো আমি বলছি যে আমরা এক্স কে অথবা এক্স এর রাশিটাকে অথবা ওয়াই এর রাশিটাকে আমরা কি করবো, বাদ দিব। বাট এখানে আমরা যেহেতু বলছি আমরা এক্স কে বাদ দিব, এই জন্য আমরা এক্স কে নিয়ে সবসময় ফোকাসে রাখছি। সো 6x আছে, এখানে 6x আছে। এখন আমরা কি করব, আমরা নিশ্চয়ই এখানে আমরা বিয়োগ করলে কি হয়, এই দুইটা রাশি আমাদের কাছ থেকে কি হয়, চলে যায়। সো 6x থেকে 6x চলে গেল। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কি হয়, সবগুলো রাশি কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সো 4y মাইনাস 9y, তাহলে আমরা জানি যে বড় যে রাশিটা আছে সেটা হচ্ছে কত, সেটা বসে যাবে 9y এর আগে আছে মাইনাস, এই জন্য মাইনাস হইছে। 9y থেকে 4y গেলে অবশ্যই আমরা জানি যে মাইনাস 5y। সো 39 থেকে 24 আমরা যদি হিসাব করি, তাহলে আমরা এখান থেকে দেখব আমাদের রাশিটার মান আসে হচ্ছে কত, মাইনাস 15। মাইনাস কোথা থেকে আসলো, বড়টার আগে মাইনাস আছে এই জন্য। তো উভয়পক্ষ থেকে মাইনাস মাইনাস চলে যায়, কিভাবে চলে যায় সেটা আশা করি তোমরা এতক্ষণে জানো বা বুঝো। উভয়পক্ষে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করতে পারি বা মাইনাস দ্বারা কি করতে পারি, কাটাকাটি করতে পারি, যেটা আমরা করি। তবে গুণ করার কথা বলাটা স্ট্যান্ডার্ড। তো 15কে আমরা 5 দ্বারা ভাগ করলে কত পেয়ে যাই, 3 পেয়ে যাই। এটা একটু আমি একটু শর্টকাট করে ফেললাম। দেখো আমরা কিন্তু y এর মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা y এর মান পেয়ে গেলাম, ভালো কথা। তবে আমরা তো এখনো পর্যন্ত x এর মানটা পাইনি। দেখো এই x y এর মধ্যে আমরা y এর মানটা পাইছি, বাট x এর মানটা আমরা পাইনি। আমরা জানি এটাকে আমরা কি করতে হবে, 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ আমরা কি করতে হবে, গুণ করে দিতে হবে। সো আমরা y কে আমরা 1 নম্বর সমীকরণে বসাই। আমরা লিখতে পারি y কে বা y ইকুয়াল টু 3 কে আমরা, হ্যাঁ, y ইকুয়াল টু 3 কে লিখি, একটু সুন্দর করে লিখি, কে 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। ওকে, কত পাই আমরা, যদি 3 যদি এখানে বসাই তাহলে আমাদের 3x এর জায়গায় থেকে যাবে 2 প্লাস 2 ইন্টু কত 3, তাহলে 3x প্লাস কত 6 ইকুয়াল টু কত, তাহলে আমাদের 12। 3x প্লাস 6 ইকুয়াল টু কত 12। 3x ইকুয়াল টু কত 12 মাইনাস 6 ইকুয়াল টু কত 6, তাহলে 3x ইকুয়াল টু কত 6, তাহলে x ইকুয়াল টু কত 2। আমি একটু ফাস্ট করলাম এই জায়গায়। সো সুতরাং x ইকুয়াল টু কত 2, তাহলে আমাদের x এর ভ্যালু চলে আসলো, y এর ভ্যালু চলে আসলো। সো আমাদেরকে x y এর মান নির্ণয় করতে বলছে, লক্ষ্য করলে আমরা বুঝবো। তাহলে x y ইকুয়াল কত হবে 2, 3, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের আনসার। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং তোমরা এটা করে ফেলবা। যারা এসএসসি পরীক্ষার্থী আছো অবশ্যই তোমরা তো এটা শেষ করে ফেলছো, বাট যারা সামনে আসবে, যারা সামনে পরীক্ষা দিবে, তাহলে তোমরাও কি করবা, এটা একটু মনোযোগ দিয়ে করবা। এটা খুব ইম্পর্টেন্ট, ক্রমজোটের ম্যাথ গুলো একটু ইম্পর্টেন্ট। বাট 3টে কোয়েশ্চেনের মধ্যে, বইয়ের 3টা কোয়েশ্চেনের মধ্যে এক্স মাইনাস সি ওয়াই যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু ভালো করে দেখবা, এটা একটু ভালো করে করবা। সো আমরা একটু গ নাম্বারটা দেখি, গ নাম্বারে কি বলা আছে। সো আমাদের গ নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36 কে দুইটি বর্গের অন্তরফলে প্রকাশ করো। দেখো প্রথমত তোমাকে আগে কোয়েশ্চেন বুঝা লাগবে ভাই। দেখো তোমাকে বলা হচ্ছে দুইটি বর্গের অন্তরফলে, কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে দুইটা বর্গ, অর্থাৎ একটা বর্গ মনে করো এখানে, একটা বর্গ মনে করো এখানে, তাহলে কয়টা বর্গ হইলো, দুইটা বর্গ। দুইটা বর্গ অর্থাৎ এখানে একটা বর্গের রাশি, এখানে একটা বর্গের রাশি, দুইটা বর্গের মাঝখানে একটা মাইনাস থাকা লাগবে। প্রথমত এই কথাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা ম্যাথটা একটু শুরু করি, কিভাবে কি করতে হয় আমাদেরকে খেয়াল করি। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। সো যে কাজটা করা লাগবে, আমরা প্রথমত যদি দুইটা বর্গের অন্তরফল রূপে যদি প্রকাশ করতে চাই, প্রথমত আমরা যে কাজটা চেষ্টা করব, দেখো এখানে হোল স্কয়ার করার কোনো সুযোগ নেই এবং আমাদেরকে এখানে এমনিতেও উৎপাদক বিশ্লেষণও করতে বলা হয়নি। সো আমরা ম্যাথটা কিভাবে করতে পারি লক্ষ্য করি। প্রথমত আমরা এটাকে চেষ্টা করব a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে নিয়ে যেতে। কেন নিয়ে যেতে সেটাতে আমরা আসতেছি, কারণ আমাদের বর্গের যদি বিয়োগফলের যদি অন্তরফলে রূপান্তর করতে চাই, তাহলে আমাদেরকে একটা প্যাটার্ন সামনের দিকে আনতে হবে, তারপর আরেকটা প্যাটার্ন পিছনের জন্য রাখতে হবে। সো এটাকে আমরা যদি a এক্স স্কয়ার প্লাস সূত্রে 2 আমরা রাখলাম। দেখো আমার কিন্তু আছে 13 নট 2, বাট যাই হোক আমরা 2টাকে আনলাম সূত্রে কনভার্ট করার জন্য, যেহেতু আমরা এটাকে একটা বর্গের প্যাটার্নে আনতে চাচ্ছি। দেখো এখানে আমার a কাকে ধরছিলাম, x কে, সো এই অনুপাতে x, b কত হবে দেখি। আমরা নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি আমাদের এখানে তো 13 আসার কথা, বাট আসতেছে কত 2x, আমার দরকার হচ্ছে 13x। এই জায়গায় এই জন্য আমরা কি করলাম 13/2 করে দিলাম। তাহলে এখানে কি ঘটলো, এখানে ঘটলো এই 2 কিন্তু কাটাকাটি চলে গেলে ঘুরে ফিরে কত থাকে 13x থাকে। সো এটা পুরোটা আমার কি b, তাহলে b হলে তাহলে কত হবে, এটা হচ্ছে কত 13/2 হোল স্কয়ার, যেহেতু b আকারে আছে 13/2 হোল স্কয়ার হয়ে গেল। এখন আপনারা আমাকে সবাই কোশ্চেন করবেন
যে তাহলে এটা কি করব, এটা তো আপনি এক্সটার্নাল নেন, সো আমরা যে কাজটা করব 13/2 হোল স্কয়ার আনবো। কেন? কারণ হচ্ছে এটা কোথাও নাই এই রাশিটার মধ্যে, এটা আমার বাবার সম্পত্তি না, তোমারও বাবার সম্পত্তি না, সো এটাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, প্লাস 36 আমার যে মানটা ছিল এটা বসে গেল। খুব লজিক্যাল চিন্তা ভাবনা আমরা করতে হবে। সো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে কি হবে এক্স প্লাস 13/2 হোল স্কয়ার। এই যে দেখো এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার আকারে এটা আসলো। ওকে, সো দেখো আমাদের একটা পার্ট চলে আসলো হোল স্কয়ার, ওই যে আমি বলছিলাম। এখানে একটু লক্ষ্য করি কি হচ্ছে, 13 স্কয়ার, স্কয়ারটা দুইজনের মাথার উপরে আছে, সো 13 স্কয়ার মানে হচ্ছে 169, 2 স্কয়ার মানে কত 4 প্লাস কত 36। দেখো একটা জিনিস, আমার এই পাশে আসছে বর্গ, এই পাশে চলে আসছে, বাট এই পাশে এখনো আসে নাই। সো দেখো আমার কিন্তু এক পাশে বর্গ চলে আসছে, আমার অন্তর্ফলও চলে আসছে, এখন এটাকে আমরা বর্গে কনভার্ট করতে হবে, এই পার্টটাকে। ঠিক আছে, সো এখানে যদি একটু খেয়াল করি, আচ্ছা আমি একটা কাজ করে দিই এখানে, যেটা আমি করতে পারি যে আমি এখানে ব্র্যাকেটে নিয়ে নিই 169/4 প্লাস আছে মাইনাস কত 36, কারণ এই মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, আমার কাজ শেষ। আমি জানি আমি একটু স্লো যাচ্ছি, বাট ইয়েস, যে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, নকল আর হবে না। ওকে, ঠিক আছে, আমরা শুরু বলি। সো 4 4 কাটাকাটি গেলে 169 মাইনাস 36 এবং 4 গুণ করলে কত 424 4 হাতের 2 3 4 12 13 14 144 এক্স প্লাস 13/2 হোল স্কয়ার মাইনাস এখান থেকে এটা বাদ দিলে হয় 25/4, এই জিনিসটা আসে। সো আমার স্টিল হোল স্কয়ার আসে না, এখানে আমার স্কয়ার আসছে, এখানে আমার অন্তর্ফল চলে আসছে, এখানে মাইনাস আসে নাই। তো কি করতে হবে একটু লক্ষ্য করি আমরা, x প্লাস 13/2 হোল স্কয়ার মাইনাস 25 মানে কত 5 স্কয়ার, 4 মানে কত 2 স্কয়ার, এই যে একসাথে যদি দিয়ে দিই স্কয়ার, খেয়াল করে দেখি এখানে একটা আসছে, এখানে একটা আসছে, এখানে একটা আসছে, মাঝখানে মাইনাস, এটা হচ্ছে আমার আনসার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো, এটা তো কোনো সমস্যা নাই। সো আমাদের কত নাম্বার চলে গেল, ক চলে গেল, খ চলে গেল, গ চলে গেল। এখন আমরা করাবো ঘ নাম্বার ম্যাথটা। দেখো এই ম্যাথটা আশা করি তোমরা তুলে ফেলছো এতক্ষণে, আমি মুছে দিচ্ছি, যদিও বা স্মার্ট বোর্ডের মতো আমি তোমাদের হাত দিয়ে মুছতে পারতেছি না, বাট ইয়েস আমরা এভাবেও মুছতে পারি। আমাদেরকে আমাদের পড়ার জায়গাটাতে স্মার্ট হইতে হবে, খালি বোর্ডের জায়গায় স্মার্ট হইলে হবে না। ওকে, যাই হোক, নিজের দুর্বলতাটাকে একটু ইয়া করে রাখলাম, লুকিয়ে রাখলাম। তো খেয়াল করে দেখি, √p ইকুয়াল টু √11 প্লাস √10 হলে √p প্লাস 1/√p এর মান কত? দেখো খুবই ইজি একটা ম্যাথ। প্রথমত আমি এই কথাটা বলি, √p ইকুয়াল টু আছে √11 প্লাস √10। ওকে ফাইন, √p প্লাস 1/√p। আপনাদের সকলের মনের মধ্যে একটা কথা এতক্ষণে চলে আসছে, ভাইয়া √p সমান সমান যদি √11 প্লাস √10 হয়, তাহলে 1/√p এর মান হচ্ছে √11 মাইনাস √10। আই নো দ্যাট। সো তোমাদেরকে আমি এখন তাহলে একটা কোশ্চেন দিব, সেটা হচ্ছে যদি √p সমান সমান যদি √11 প্লাস √13 হয়, তাহলে কি তুমি সেম ভাবে এই কথাটা বলতে পারবা? অথবা অথবা না, এটা না, √11 প্লাস যদি √9 হয়, তাহলে কি সেম ভাবে কি কথাটা বলতে পারবা যে ইজিলি যে √11 মাইনাস √9 হবে? এটা একটু নিজের একটু খাতায় কলমে মিলিয়ে দেখবা যে ওই যে মুখস্থ কথাটা শিখে আসছো, এই কথাটা কি আসলে বাস্তব কিনা। সো আমি ওই দিকে যাচ্ছি না, বাট আমি একটা কথা এখানে বলে দিই, অলওয়েজ একটা ব্যাপার মাথায় রাখবা, তোমাদের ওই কথাটা তখনই বাস্তব হবে, বা আমরা যেভাবে শিখে আসছি কথাটা তখনই বাস্তব হবে যদি আমার এই রুটের প্যাটের ভিতরের মান এবং এই প্যাটের ভিতরের মানের ডিস্টেন্স বা পার্থক্য যদি এক হয়, তাহলে গিয়ে আমরা ওই রুলসে বা ওই ফর্মুলাতে আমরা যেতে পারবো, আদারওয়াইজ আমরা ওই ফর্মুলাতে যেতে পারবো না। যে এবং এখানে আরেকটা কথা মাথায় রাখা লাগবে, আমরা যখন √p এর মানটাকে বসাবো, দেখো আমি ম্যাথটা একটু করেই দিই, তারপর তোমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবা। দেখো এখানে দেওয়া আছে √p ইকুয়াল টু √11 প্লাস কত 10। সো আমাদের মাথার মধ্যে না এতক্ষণে কিন্তু ধরেই গেছে যে ম্যাথটার আনসার কত হবে। বাট আমি তোমাদের একটু শিখার জন্য বলবো, যখন তোমরা দেওয়া আছে মানটা p হোক বা যেটাই হোক না কেন, x হোক, যেটাই হোক, √p হোক, যেটাই হোক, এখানে মানটাকে যখন বসাবা, অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা যে
আমার কি রুট ওভার 11 এর মান বেশি আসবে নাকি রুট ওভার 10 এর মান বেশি আসবে? সো আমি একটু যদি মানগুলা যদি দেখি, আমার রুট ওভার 11 এর মান হচ্ছে, রুট ওভার 11 এর মান হচ্ছে 3.31 ডট ডট ডট, ওকে ফাইন। আর রুট ওভার 10 এর মানটা হচ্ছে, রুট ওভার 10 এর মান হচ্ছে 3.16 ডট ডট ডট। দেখো আমি যদি এটাকে যদি √10 প্লাস রুট ওভার 11 লিখি তাও কিন্তু কোনো সমস্যা নেই, বাট অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, আমি যদি এটাকে যদি রুট ওভার 10টাকে যদি সামনে বসিয়ে দিই তাহলে আমাদের 1/√p এর ক্ষেত্রে সেটা কি করবে, ইফেক্ট ফেলবে। সো এই কাজটা করা টোটালি যাবে না, ঠিক আছে? সো আমরা যে কাজটা করব তাহলে এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব বড় রাশিটাকে আমরা সামনে রাখতে, ছোট রাশিটাকে আমরা কোথায় রাখতে, পিছনে রাখতে, তাহলে আমাদের ম্যাথটা করা সুন্দর হবে এবং হচ্ছে আমাদের ম্যাথটা শুদ্ধ হবে। দেখো 1/√p আমরা এতক্ষণে জানি যেহেতু পার্থক্য হচ্ছে 1 এবং বড় রাশিটা সামনে আছে ছোট রাশিটা পিছনে আছে, সো আমরা ইজিলি বুঝতে পারতেছি এটার আনসার হবে √11 মাইনাস √10। বাট পরীক্ষা হলের মধ্যে যদি খ নাম্বার অথবা গ নাম্বারের কোশ্চেন যদি আসে, সো আমাদেরকে এই জিনিসগুলো লেখা লাগবে। সো 1/√p √11 প্লাস কত √10, ঠিক আছে? আমাদের দেশে একটু শর্টকাট একটু কম খায়, ঠিক আছে? এই জায়গাগুলোতে দেখো আমরা জানি ম্যাথগুলো করার ক্ষেত্রে ঋণাত্মক বোধক যে রাশিটা আছে সেটা দ্বারা উভয়পক্ষে কি করতে হবে, অর্থাৎ প্লাস থাকলে এটা মাইনাস দ্বারা উভয়পক্ষে গুণ করতে হবে। তো √11 প্লাস √10 আছে, দেখো ইন্টু কি করতে হবে, √11 মাইনাস √10। আসলে এটা কোত্থেকে আসলো, এটা সমান সমান কিন্তু এটা আছে, এখানে কিছু না মান এটা কিন্তু আছে, এই জিনিসটা আমরা এক্সট্রা বসাইছি এবং এটাকে আমরা দুই পাশে লিখছি এই জন্য ব্যালেন্স করার জন্য। সো আমি এই লেখাটাকে এখানে লিখি, তাহলে আমার থাকে √11 মাইনাস কত √10। খেয়াল করে দেখো এই জায়গায় আমি কেন কথাটা বললাম, এটা হয় a প্লাস বি, এটাকে a ধরো এটাকে b ধরো, এটা হচ্ছে a মাইনাস বি। সো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান হচ্ছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সো সেই অনুপাতে আসবে √1 হোল স্কয়ার মাইনাস √10 হোল স্কয়ার, স্কয়ার রুট চলে গেল, স্কয়ার রুট চলে গেল, তাহলে কে থাকে √11 মাইনাস কত √10। 10 11 থেকে 10 গুলো কত 1। আমি যে কথাটা বলছিলাম তোমাদের কিছুক্ষণ আগে, যে যদি এখানে যদি 9 থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, এখানে নিশ্চয় তাহলে কত থাকতো, 9 9 থাকতো। যদি 9 থাকতো তাহলে নিচে কত থাকতো জানো, 11 মাইনাস 9, তখন কিন্তু 2 হইতো। আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পারছো, ঠিক আছে? সো আমি তারপর এটা তোমাদেরকে দিলাম, তোমরা বাসে প্র্যাকটিস করো। তাহলে আমাদের √p এর মান হচ্ছে এত, 1/√p এর মান হচ্ছে এত। তো আমাদের কিন্তু কি বের করতে বলছে, √p প্লাস 1/√p। সুতরাং √p প্লাস 1/√p ইকুয়াল টু √11 প্লাস √10 প্লাস √11 মাইনাস √10। তাহলে কত থাকে প্লাস √10 প্লাস √10 √11 দুইটা √11, নট √11 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। সো তোমরা আশা করি এই ম্যাথটাও তোমরা পারবে। সো আমাদের √p প্লাস 1/√p এর মান কত 2√11, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ঘয়ের আনসার। সো আমরা এটাও মুছে ফেলি। এখন আমরা যেটা করতে যাচ্ছি যে ও নাম্বার ম্যাথটা। সো ও নাম্বার ম্যাথের মধ্যে কি বলা হয়েছে, ও নাম্বার ম্যাথের মধ্যে বলা হচ্ছে একটি ডিম 9 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, ডিমটির ক্রয় মূল্য কত? খুবই সিম্পল ওয়েতে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মানে হচ্ছে তুমি একটা ডিম কিনছো, তুমি ডিমটা যখন তুমি কিনছো সেটা তুমি 9 টাকায় মানে কেনার পরে তুমি সেটাকে 9 টাকায় বিক্রি করছো, তবে তোমার সেখানে 10% ক্ষতি হয়, ডিমটির ক্রয় মূল্য কত? ব্যাপারটা কি এরকম না যে 10% ক্ষতি হওয়া, 10% ক্ষতি হওয়ার মানে যে তোমার 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে, 100 টাকায় কত টাকা ক্ষতি হয়েছে, 10 টাকায় ক্ষতি হয়েছে। তার মানে তুমি একটা প্রোডাক্ট তুমি 100 টাকায় তুমি কিনছো, তুমি সেটাকে সেল করছো 90 টাকায়, ব্যাপারটা তো এরকমই তাই না? তো তাহলে তোমাকে বলতেছে তুমি ডিমটা কত টাকায় তুমি ক্রয় মূল্য করছো, যেহেতু 10% ক্ষতির ব্যাপারটা আমাকে বলে দিছে, তার মানে কিন্তু আমি ইজিলি বুঝতে পারতেছি 10% ক্ষতি মানে কি। আমার 10% ক্ষতিতে দেখো আমি লিখে ফেলি যে আমাদের এটা কত নাম্বার, ও নাম্বার লিখতে পারো যে 10% ক্ষতিতে সে কি করছে, এটাকে বিক্রয় করছে। সো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে কত 100 মাইনাস 10, অর্থাৎ হচ্ছে কত টাকা 90 টাকা, ঠিক আছে 90 টাকা। আচ্ছা তাহলে সে কিনছে কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে কিনছিল, সেল করছে কত টাকা দিয়ে 90 টাকা। যদি এই হিসাবটা যদি চিন্তা করো তাহলে ওই লোকটাই ডিমটা কত টাকায় 90 টাকায় সে কি করছে, 9 টাকায় সে কি করছে বিক্রয় করছে। আমরা তাহলে এটা কিভাবে করতে পারি, যেহেতু ক্রয় মূল্য চাইছে সো ক্রয় মূল্যটাকে আমরা পরে রাখবো। তাহলে আমরা তাহলে ওই ডিমটাকে আমরা ধরে নিলাম আমরা 90 টাকায় 90 টাকা, আচ্ছা আমি শর্টকাট না করি, ক্রয় মূল্য আমি একটু শর্টকাট করতে চাইছিলাম, ক্রয় মূল্য
90 টাকা হলে বিক্রয়, ওগুলো আসলে এমসিকিউ টাইপসের ম্যাথ তো, সো একটু ফাস্ট করে ফেলতে চাইছিলাম, সরি আমি এটার জন্য। 100 টাকা, ঠিক আছে। সো সরি, এটা হবে আমাদের ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য কিন্তু 90 টাকা ছিল, ঠিক আছে। ক্রয় মূল্য 90 টাকা ছিল আমাদের, ঠিক আছে। সরি, বিক্রয় মূল্য 90 টাকা ছিল, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বিক্রয় মূল্য 90 টাকা ছিল, সে 90 টাকা সে সেল করছে, কারণ 10% সে লসেস সে সেল করছে, তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা। তো বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, এত হবে। সুতরাং তাহলে সে বিক্রয় করছে কত টাকায়, 9 টাকায় বিক্রয় করছে, এই জন্য বিক্রয় মূল্য 9 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 গুণ কত 9 ডিভাইড বাই কত 90, তাহলে কাটাকাটি গেলে কত থাকে, 10 টাকা থাকে। সো আমরা বুঝি 90-কে 9 দ্বারা ভাগ করলে 10, 10 আবার 100-কে যদি 10 দ্বারা ভাগ করে তাহলে কত হয়, 10 টাকা। তার মানে তার প্রোডাক্টটা সে কিনছে কত টাকা দিয়ে, সে তার প্রোডাক্টটাকে কিনছে সে কত, 10 টাকা দিয়ে, বাট সে সেল করছে কত টাকা দিয়ে, 9 টাকা দিয়ে, ঠিক আছে, 9 টাকা দিয়ে। সো আমাদের ক্রয় মূল্য কত হবে, 10 টাকা, এটা হচ্ছে আনসার। এখন আমরা 4 নাম্বার ম্যাথড দেখবো। তো 4 নাম্বার ম্যাথের মধ্যে হবে, এখন আমরা 4 নাম্বার ম্যাথটা দেখবো। তো এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমি গোল দিয়ে দাগ দিয়ে দিলাম। তো কেন এটা খেয়াল করি, পরিসীমা কথাটার মানে কি, একটা ত্রিভুজের পরিসীমা কথার দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা বা যে কোনো ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে তার চারপাশে বা ঠিক আছে তার তিন পাশে, ত্রিভুজের ক্ষেত্রে তার তিন পাশে কি পরিমাণ জায়গা আছে। চতুর্ভুজের পরিসীমা তার চার পাশে কি পরিমাণ জায়গা আছে। সো আমাকে সমবাহু ত্রিভুজের পরিসীমা, তো সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটা বাহু কি আমরা জানি সমান, তাকে কি বলা হয়, সমবাহু ত্রিভুজ বলে। সো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 12 সেন্টিমিটার হয়, ভালো কথা, তো আমাদেরকে কি করতে হবে, ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সো ফাইন, আমরা যেটা করতে পারি যে সমবাহু, আমরা একটা যদি সমবাহু যদি লক্ষ্য করি, একটা সমবাহুর ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এটা একটা বাহু যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এটাও কি হবে, এ হবে। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা লিখতে পারি যে আমরা চিত্রটা কিন্তু পাশে দিয়ে আমরা আঁকতে পারি, যে আমরা লিখতে পারি, এটা হচ্ছে কত নাম্বার, 4 নাম্বার, যে ধরি একটি সমবাহু ত্রিভুজের বাহু সমান সমান কত, এ। সুতরাং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা কি হবে, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের তিনটা তিনটা বাহুর কি যোগফল, তাহলে একটা বাহু যদি এ হয় তাহলে তিনটা বাহু কি হবে, তাহলে 3a হবে, ঠিক আছে। এখন আমি এটা কেন করলাম, কারণ আমাকে বলে দিয়েছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত, 12 সেন্টিমিটার। সো যেহেতু 12 সেন্টিমিটারটা আমাকে বলে দিছে, তো এই জায়গা থেকে আমি এবার কি করব, যে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারি, সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের, আমি শর্টকাট লিখতেছি, পরিসীমা সমান সমান কত, 12 সেন্টিমিটার, ঠিক আছে, 12 সেন্টিমিটার। ওকে, সমত্রিভুজের পরিসীমা, তাহলে আমরা পরিসীমা মানে কি জানি, 3a ইকুয়াল টু কত, 12। যদিও বা পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, যে কোন ত্রিভুজের পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়, 2s দ্বারা, বাট এখানে আমরা সরাসরি করতেছি, যেহেতু এ বাহু, তাহলে পরিসীমা 3a, এই জন্য আমরা সরাসরি করতেছি। সো এ আমরা জানি, তাহলে এই বাহুটা আমরা যদি কাটাকাটি করি তাহলে এই সমান সমান কত আসে, 4 আসে। আমরা বুঝতে পারতেছি 12কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 4 আসে। এখন আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল। কোন ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা কি, আমরা আশা করি মনে মনে বলে দিচ্ছি, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে যে √3/4 কত, a স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমি একটু শর্টকাট লিখতেছি, তাহলে কি হবে, তোমরা যদি বা শর্টকাট লিখবা না, 4 √3/4 a স্কয়ার, এটা আমরা জানি সবাই, ঠিক আছে। এভাবে আমরা সমদ্বিবাহুরও জানি, আমরা বিষমবাহুরও জানি আশা করি, ইনটু, তো এ মানে কত, 4 স্কয়ার। তাহলে একটু কাটা ছেঁড়া করলে এখানে দুইটা 4 আছে, এখানে একটা 4, সো দুইটা 4 থেকে একটা চলে গেল, তাহলে আমরা একটা 4 পাই, তাহলে কত হয়, 4/3। এখন আপনারা যদি চান, যদি বলেন যে ভাই এটাকে আমরা ভাঙতে চাই, ভাঙতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সো দ্যাটস ইট, এটা হচ্ছে কি আমাদের আনসার। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা 6 নাম্বার ম্যাটটার মধ্যে যাব। আমরা একটু 6 নাম্বার একটু কোশ্চেনটা একটু নিজের একটু পড়ে নিই, দেখি 6 নাম্বার কোশ্চেনটার মধ্যে বলা হচ্ছে একটি বর্গের পরিবৃত্ত অঙ্কন করো। আগে জানতে হবে যে পরিবৃত্ত কথাটার মানে কি। দেখো, পরিবৃত্ত কথাটার মানে হচ্ছে আমার যে বর্গটা আছে,
ঠিক আছে। আচ্ছা, পরিবৃত্তটাকে আমি আগে একটু ক্লিয়ার করি, সেটা ত্রিভুজের ক্ষেত্রে হোক, সেটা বর্গের ক্ষেত্রে হোক, বা যেটার ক্ষেত্রে হোক। ঠিক আছে, পরিবৃত্ত ব্যাপারটা হচ্ছে তার যে শীর্ষবিন্দু যেগুলো আছে, শীর্ষবিন্দুর উপর দিয়ে পরিবৃত্তটা যাবে। উপর দিয়ে মানে কি, যে শীর্ষবিন্দুগুলোকে ঘেঁষে যাবে পরিবৃত্তটা। সো আমি আশা করি বুঝতে পারতেছি পরিবৃত্ত মানে কি, যে আমাকে তাহলে একটা বর্গের পরিবৃত্ত আঁকতে বলছে। সো বর্গের মধ্যে শীর্ষবিন্দু কয়টা থাকে, 4টা। ওই 4টা বিন্দু দিয়ে কিন্তু কি হবে, এই পরিবৃত্তটা অঙ্কন করতে হবে। দেখো, তার আগে কিন্তু তোমাকে আগে কি করতে হবে জানো, একটা বর্গ এঁকে দিতে হবে। এখন একটা বর্গ আঁকার জন্য কি প্রয়োজন হয়, একটা বাহুর প্রয়োজন হয়। বাহুগুলো কেমন হতে হয়, সমান হতে হয়। সো আমাদেরকে যে কাজটা করা লাগবে এখানে, আমাদের হচ্ছে 6 নাম্বার। সো আমরা লিখতে হবে ধরি যে বর্গের একটি বাহু সমান সমান কত, এ। ওকে, ফাইন, ধরে নিলাম। সরি, এ সমান সমান একটা 4 ধরে নিন, কারণ আমাকে একটা নির্দিষ্ট বাহু ধরতে হবে। এখন একটা বর্গ দেখতে কেমন হয়, একটা বর্গ দেখতে হয় বর্গের 4টা কোণের মানে কিন্তু কি হয়, 1 সমকোণ করে হয়। ঠিক আছে। সো আমাকে যে কাজটা করতে হবে, তাহলে নিশ্চয়ই এই বর্গটার ক্ষেত্রে আমাকে একটা কোণ সমকোণ করতে হবে। বাট এর আগে আমাকে এই ইকুয়াল যে 4 সেন্টিমিটার ধরছি, সেটাকে আমরা কি করে ফেলি, এঁকে ফেলি। দেখি কিভাবে আমরা জিনিসটাকে আঁকতে পারি। আমরা একটু ছোট করে নিই। এটা আমাদের, আমরা জানি যে আমরা নিজেরা করতে পারবো, যদিও এটা আমার বোর্ডে করতে হচ্ছে। সো খেয়াল করে দেখি, এইগুলো যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে আমরা কিভাবে আঁকতে পারি। প্রথমত আমরা যে কাজটা করব, প্রথমত হচ্ছে সাপোজ আমরা একটু সুন্দর করে আঁকি, চেষ্টা করি যতটুকু পসিবল হয় সুন্দর করে আঁকার। ঠিক আছে। সো ধরে নিই আমরা মনে করলাম, আমরা লিখলাম যে একটা বি রশ্মি আমরা টানলাম। টানার পরে আমরা এই যে এ সমান করে, এই যে এ সমান করে আমরা বি তে বিন্দু বসে আমরা কি করব, এদিকে একটা টানবো, বৃত্তচাপ টানবো। সো এটা মনে করো সি হইলো। ঠিক আছে, এটা হচ্ছে এ, এ মানে কত, 4। ঠিক আছে। সো আমরা বি থেকে বিসি একটি রশ্মি নিলাম এ সমান, এ সমান করে। এখন আমরা জানি আমাদেরকে যে কোনো একটা কোণ আঁকতে হবে, এটা আমরা কিন্তু সবাই পারি। ঠিক আছে, কিভাবে আঁকতে হয়, ওকে, এখান থেকে আমরা আঁকলাম। আঁকার পরে ঠিক আছে, ওই একই মাপ নিয়ে আমরা এভাবে টানলাম, এভাবে টানলাম, দেন এভাবে টানলাম। ওকে, ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি যতটুকু আমাদের পক্ষে পসিবল হয়। সো আমরা কি করলাম, আমরা আমাদের একটা কোণ টেনে নিলাম। এখন কি করতে হবে, এখন ওই যে একই 4 সেন্টিমিটার সমান করে, যেহেতু আমরা জানি যে তার চারপাশের মানটা কি হইতে হবে, 4 সেন্টিমিটার হতে হবে। এখান থেকে 4 নিব, সেম ভাবে এখান থেকে আমরা কি করব, কেটে 4 নিব, নিয়ে দেন হচ্ছে আমরা এটাকে যোগ করব। দেখি, লক্ষ্য করি কিভাবে। তাহলে এটা করলাম, দেন এটা করলাম। দ্যাট মিনস এটা হচ্ছে আমার, আমি ধরে নিলাম এ বি সি ডি, সরি, এটা এ বি সি ডি, এটা হচ্ছে আমার একটা কি, বৃত্ত। প্রথমত আমি একটা এবিসিডি বৃত্ত এঁকে ফেললাম। এখন এটার পরিসীমা, সরি, পরিবৃত্ত আমরা কিভাবে অঙ্কন করব। দেখো, পরিবৃত্ত অঙ্কন করার দুইটা প্রসেস আছে। দুইটা মানে একটা প্রসেস আছে, ওই একটা প্রসেসের মধ্যে কিন্তু 4টা জিনিস আছে। আবার বর্গের ক্ষেত্রে আমরা যেটা করব, বর্গের পরিবৃত্ত আমরা কিভাবে অঙ্কন করব। প্রথমত আমরা যে কোনো নির্দিষ্ট দুইটা বাহুকে সমদ্বিখণ্ডন করব। পরিবৃত্তের ক্ষেত্রে সিস্টেম এটা, যে বাহুগুলোকে কি করতে হবে, সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমরা ধরে নিলাম এই বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করার সিস্টেম কি, অর্ধেক অথবা তার বেশি ব্যাসার্ধ নিয়ে একবার এই পাশে বৃত্তচাপ দেন, এই পাশে বৃত্তচাপ। একইভাবে একবার এই পাশে বৃত্তচাপ দেন, এই পাশে বৃত্তচাপ। তাহলে আমরা কয়টা বৃত্তচাপ পেলাম, 2টা বৃত্তচাপ পেলাম। এখন এগুলাকে আমরা কি করে দিব, এগুলাকে আমরা যোগ করে দিব। এগুলাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। ওকে, গেল আমাদের। আমি এই বাহুটাকে কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। একইভাবে আমরা এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব, অর্ধেক অথবা তার বেশি ব্যাসার্ধ নিয়ে একবার এই পাশে বৃত্তচাপ দেন, এই পাশে বৃত্তচাপ। একইভাবে একবার এই পাশে বৃত্তচাপ দেন, একবার এই পাশে বৃত্তচাপ। তাহলে কয়টা পেলাম, 2টা পেলাম। ঠিক আছে, যদিও এটা একেবারে মাঝ বরাবর দিয়ে যাবে খুব সুন্দর ভাবে। এরকম একটা বক্সকে আমরা যদি কি করি, ভাগ করি, যেরকম একটা প্যাটার্ন দাঁড়ায় না, ঠিক এরকম করে হবে। দেখো, এরকম করে মানে খুব সুন্দর একটা প্যাটার্ন হবে। ঠিক আছে, একটা সুন্দর একটা প্যাটার্ন হবে। ঠিক আছে, আমি যদিও এখানে ভালো করে দেখাতে পারতেছি না। এরপরে আমরা যে কাজটা করব, এই যে এই জায়গা থেকে, ঠিক আছে, আমরা একটা যে কোনো একটা নির্দিষ্ট বাহু ধরবো। বাহু ধরে, বা সরি, এই যে যে কোনো একটা শীর্ষবিন্দু ধরবো। শীর্ষবিন্দু ধরে আমরা এরকম করে সুন্দর করে একটা, আমরা কি করব, গোল করে আমরা একে নিব। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো, যে কিভাবে একটা বর্গের পরিবৃত্ত অঙ্কন করতে হয়। সো এটা খুবই ইজি, খুবই ইজি। তবে একটু, যেহেতু আমি এটা হাত দিয়ে করছি, সো এই অবস্থা হয়েছে। তো তোমরা এটাকে খুব, এটা লেখার পরে খুব সামান্য একটা ব্যাখ্যা লিখতে পারো যদি তোমরা চাও। বাট তোমাদেরকে পরিবৃত্ত অঙ্কন করতে বলছে, দ্যাটস ইট। এর থেকে হয়তো আর বেশি কিছু দরকার নেই। হালকা একটু বিবরণ দিতে পারো,
এটাই, আর কিছুই না। সো আমরা বর্গের পরিবৃত্তটা অঙ্কন করা শিখছি, যদিও এটা আমরা হাত দিয়ে করছি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে সেটা আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। ওকে, ভবিষ্যতে কখনো যদি সম্ভব হয় আমাদের স্মার্ট বোর্ডের মাধ্যমে বা যে কোনো একটা ওয়েতে আমরা চেষ্টা করবো যে ব্যাপারটাকে আপনাদের ম্যানেজ করে দিতে। সো আমাদের 4 নাম্বার শেষ, 6 নাম্বারও শেষ। এবার আমরা আসবো বর্গীয় জতে। ঠিক আছে, বর্গীয় জতে। বর্গীয় জতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 হলে দেখাও যে sec থিটা ইকুয়াল 2/√3। দেখো এরকম টাইপসের ম্যাথগুলোর মধ্যে না তোমাকে ফার্স্টে কি করা উচিত? তোমাকে ফার্স্টে এখান থেকে থিটার মানটা বের করে খুব সুন্দর করে sec থিটার মানটা জাস্ট বসাই দিয়ে sec কত ডিগ্রি মান সেটা কি করে ফেলা উচিত? বের করে ফেলা উচিত। সো আমরা প্রথমত এটা করব, এটাকে নিয়ে আমরা কাজ করব। তো আমাদের ফার্স্ট আমরা লিখব যে দেওয়া আছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 4। ওকে, আমরা এখন যেটা করব, আমরা এটাকে যে কোনো মানে এই দুইটার মধ্যে যে কোনো একজনের চেহারা মতো বানাই ফেলবো। এখানে চেহারা হচ্ছে sin স্কয়ার আর এখানে হচ্ছে cos স্কয়ার, আমরা যে কোনো একজনের চেহারা বানাই ফেলবো। সো আমি পার্সোনালি রেকমেন্ড করব, আমার কাছে কেন জানি আমার খুব পছন্দ sin কে। সো আমি cos কে পরিবর্তন করে 1 মাইনাস sin স্কয়ার থিটাতে আমি কনভার্ট করে ফেলতেছি। এটা আমার খুব পছন্দের জিনিস। তোমরা চাইলে তোমাদের মতো করেও তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। সো 7 sin স্কয়ার থিটা, তো আমরা কি করতে পারি? 7 sin স্কয়ার থিটা প্লাস 3 কে আমরা 1 দিয়ে গুণ করলাম, 3 মাইনাস sin এর সাথে গুণ করলাম, তাহলে 3 sin স্কয়ার থিটা। আমার আসলে পছন্দের জিনিসটাকে আমি একটু রাখতে পছন্দ করি, আহ, আহ, এটাই হচ্ছে মেইন কথা। তো 7 sin স্কয়ার থিটা থেকে 3 sin স্কয়ার থিটা গেলে কত থাকে? 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এই যে 4 আছে তো 3 টাকে আমরা কি করব? এই পাশে পাঠিয়ে দিব, 4 মাইনাস 3, সো ইকুয়াল টু কত? এটা 1। সো লক্ষ্য করি sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1 বাই কত? 4। সো এটাকে আমরা যদি একটু যদি আলাদা করে ফেলি তাহলে sin থিটা ইকুয়াল টু রুট ওভার কত? 1 বাই 4, যেটার ভ্যালু হচ্ছে হাফ। যেটার ভ্যালু কত? sin থিটা ইকুয়াল টু কত হবে? হাফ। কারণ 4 কে যদি আমরা যদি স্কয়ার করি তাহলে 2 স্কয়ার সমান সমান কত? বা এটা হবে 2 স্কয়ার, তো স্কয়ার রুট কাটাকাটি গেলে কত থাকবে? হাফ থাকবে। তাহলে sin থিটা ইকুয়াল টু কত? হাফ। তো sin থিটা গুলো যদি হাফ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তাহলে কত পাই? sin থিটা ইকুয়াল টু কত হয়? sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, সো আমি একটু এপাশ করে করলাম যেহেতু একটা প্যাটার্ন এখানে আছে। এখন আমরা জাস্ট কি করব? আমাদেরকে এখন এটা দেখাইতে বলছে। সো আমরা লিখতে পারবো যে, আমরা একটু এই সাইড করে লিখি এটাকে, আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড sec থিটা ইকুয়াল টু sec কত ডিগ্রি? এখানে কত পাইছি? 30 ডিগ্রি। সো আমরা যদি একটু যদি sec জানার আগে আমরা একটু cos জানার চেষ্টা করি। ঠিক আছে, সো sin 30 ডিগ্রি গুলো যদি হাফ হয় তাহলে ওই হাফটা কিন্তু কি, দেখো sin 30 ডিগ্রি মান হাফ। এখন আমরা আমরা কি জানি? sec, sec কার উল্টা? cos এর উল্টা। খুবই সিম্পল, এখানে আহামরি আসলে যদিও আমার তো পেঁচানোর প্রয়োজন নাই। cos 30 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। cos 30 ডিগ্রি মান যদি √3/2 হয় তাহলে sec কি? তার উল্টাটা। উল্টাটা মানে কত? 2 বাই কত? আমাদের √3। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দ্যাটস ইট, দ্যাট এটা হচ্ছে কি আমাদের আনসার, বা আমরা আনসার বলতে পারি, বা LHS ইকুয়াল টু RHS বলে আমরা শোর লিখতে পারি। যদিও বা এতগুলো আমি লেখার প্রয়োজন মনে করতেছি না এখন পর্যন্ত, কারণ হচ্ছে এগুলো আপনারা অলরেডি শেষ বুঝছেন, আপনারা বুঝছেন, এটা হচ্ছে আমার মেইন কথা। আমরা এতটুকু বুঝে গেছি। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া আমরা তো ম্যাটটাকে সাইন থিটা এখানে কস থিটা রেখছি, এখানে আমরা সাইনকে আমরা কজের মতো করে চেহারা বানাই, কজের যে ভ্যালুটা আসছে সেটাকে জাস্ট আমরা উল্টাই দিছি, ওইটাও হবে, কোনো সমস্যা নাই। বাট আমি চাইছি তোমাদেরকে এখানে ম্যাটটাকে একটু পুরো করে নিয়ে যেতে, যাতে এতটুকু তোমরা বুঝো, এটাও বুঝো, সবকিছু যাতে তোমরা বুঝো। ঠিক আছে, এখন আমরা করব ঝ নাম্বারটা। ঝ নাম্বারে কি বলা হচ্ছে যে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a বাই sin a, যখন এই যে কোণের একটা রেঞ্জ দিয়ে দিয়েছে যে এর ভ্যালুটা 0 থেকে বড়, 90 থেকে ছোট, বা এই কোণের মানটা। তো আমাকে এটা প্রমাণ করতে বলছে, এটা থেকে এটা আমাকে আনতে বলছে। ঠিক আছে, সো আমরা একটু দেখি আসলেই কি এটা সম্ভব কি সম্ভব না। ঠিক আছে, তো যখন কি বলছে, দেখো আমাকে কিন্তু কোণের মান দিয়ে দিছে, একটা কোণের একটা মান দিয়ে দিছে। ঠিক আছে, প্রমাণ করতে বলছে আমাকে। সো আমরা যে কাজটা করব, LHS ইকুয়াল টু, যেহেতু প্রমাণ করতে বলছে, tan a প্লাস cot a। ঠিক আছে, এখন আমাকে এটা প্রমাণ করতে যেহেতু বলছে, তাহলে আমরা যে কাজটা করব যে আমরা tan এর ভ্যালু কত?
tan এর ভ্যালু হচ্ছে আমাদের কত, আমরা একটু চেষ্টা করি, যেহেতু আমাকে এটার ভ্যালুটা এবং এটার ভ্যালুটা আমাকে আনতে বলছে। দেখো tan a প্লাস cot a থেকে আমাকে কি বলছে, sec a বাই sin a আনতে বলছে। ঠিক আছে, আমাকে কি বলছে, sec a বাই sin a। এবং এখানে আরেকটা পয়েন্ট দিছে ওরা, যে সেটা হচ্ছে যে আমার যে a এর যে ভ্যালুটা সেটা অবশ্যই অবশ্যই কি হইতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে। এখন এটা দুইটা ওয়েতে করা যায়, যে আমরা এখানে a এর একটা নির্দিষ্ট একটা ভ্যালু ধরে আমরা ওই মানটাকে আমরা আনতে পারি, অথবা আমরা এটা সমান সমান আমরা কি করতে পারি, এটা প্রমাণ করতে পারি। কিভাবে একটু লক্ষ্য করি, দেখো আমাদেরকে যেহেতু sec a এবং sin এর কথা বলছে, আমি একটু এটাকে একটু এই পাশে লিখে রাখি, sec a বাই sin এটাকে একটু এই পাশে লিখে রাখি। দেখো sec কার থেকে পাওয়া যায়, sin কার থেকে পাওয়া যায়। sin কিন্তু দেখো sin কিন্তু সচরাচর tan থেকে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে 1 বাই cot এর ওয়ে, আর একটা হচ্ছে sin a বাই cos এর ওয়ে। আর cot সমান সমান কি আছে, cot সমান সমান কি আছে, cos a বাই sin a আছে। ঠিক আছে, সো আমরা যেটা করব, যে আমরা যদি আবার যদি একটু sec a কে যদি ভাঙি, তাহলে আমরা কি পাই, 1 বাই cos a পাই। সো আমরা একটু চেষ্টা করব tan a কে আমরা কি করব, sin a বাই cos a কনভার্ট করব, নট 1 বাই cot a। sin a বাই cos a করলাম, আর cot a সমান সমান কি হবে, cos a বাই কত হবে, sin a। সো একটু খেয়াল করে দেখি আমরা, তাহলে আমরা কি পাই, আমরা এখানে আমাদের লসাগুটা পাই আমরা কত, sin a ইনটু কি পাই, cos a। তাহলে এটাকে যদি আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে যদি গুণ করি, এটাকে যদি আমরা cos a দ্বারা ভাগ করি, তাহলে কি থাকে, sin a। তাহলে কি হয়, sin স্কয়ার a। ঠিক আছে, কি থাকে, sin স্কয়ার a। তারপর সেম ভাবে এটা যদি করি, তাহলে এখানে আমাদের কি পাই, cos স্কয়ার a। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান কত, 1, 1 বাই কত, sin a ইনটু কি, cos a। ঠিক আছে, তো আমরা এখানে কি পাই, 1 বাই sin a পাই ইনটু 1 বাই কি পাই, cos a পাই। ঠিক আছে, তাহলে 1 বাই sin a সমান সমান আমরা কি জানি, 1 বাই sin a সমান সমান আমরা জানি হচ্ছে কি, আমরা দেখি 1 বাই sin a তো আমার তো আছেই, আমাকে এটা প্রমাণ করতে বলছে, sin a তো আমার এখানে আমরা রেখে দিতে পারি, কোনো সমস্যা নাই। আর কিন্তু 1 বাই cos a সমান সমান কি আমরা কি জানি, sec a। তাহলে কি হবে, sec a বাই sin a, এটাই হইতেছে আমার কি, রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা তাহলে কি পেয়ে গেলাম, এই যে রাইট হ্যান্ড সাইড কত, আমাদের sec a বাই কত, sin a পেয়ে গেলাম। ঠিক আছে, সো এই জায়গায় এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে, যে যখন আমরা tan a প্লাস cot a দেখবো, এটা তখন কিন্তু রাস্তা দুইটা চলে আসে। tan a কে আমরা যখন দেখি, tan a সমান সমান আমরা 1 বাই cot ও লিখতে পারি, cot a সমান সমান আমরা 1 বাই tan ও লিখতে পারি। বাট আমরা sin a বাই cos a তখনই নিয়ে যাব যখন আমরা আনসারের মধ্যে দেখবো আমার sin a নামক একটা চেহারা আছে। তখন আমরা কি করব না, আমরা তখন এই যে এটাকে tan a কে বা cot a কে আমরা 1 বাই cot a বা 1 বাই tan a নিব না, আমরা তখন sin a বাই cos a নিয়ে যাব। sec a কি ভাঙলে কিন্তু 1 বাই cos a পাওয়া যায়, এই জন্যই আমরা sin a বাই cos a এবং cos a বাই sin এর হেল্প আমরা নিয়েছি, যার কারণে এটা হচ্ছে আমাদের আনসার। এখন তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া এই যে মানটা কি জন্য দিছে, ঠিক আছে, এর যে ভ্যালুটা 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, এটা কেন দিছে, কারণ হচ্ছে এই যে পার্টটা আছে, ঠিক আছে, এটা যদি এর ভ্যালুটা যদি 90 ডিগ্রি বা 0 ডিগ্রি যদি কি হয়ে যায়, এখানে যদি এটা থেকে বেশি বা কম হয়ে যায়, তাহলে এই মানটা কখনোই কি হবে না, আসবে না। যদিও বা এটা নিয়ে অনেক ডিটেলস এর কথাবার্তা আছে, সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের যে সিঙ্গেল যে ক্লাসগুলো আছে এগুলোতে আমরা সমাধান করাবো। সো আশা করি আমরা এটাও বুঝে গেছি। এখন আমরা আসি, বলা হচ্ছে একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:7:8, বৃহত্তম কোণের পরিমাপ কত। প্রথমত তোমাকে আগে এটা জানা লাগবে, একটা ত্রিভুজের যখন পরিমাপের কথা বলা হবে, একটা ত্রিভুজের তিনটা কোণ আছে, ঠিক আছে, তিনটা কোণের পরিমাপ কত, 180 ডিগ্রি। তাহলে সেই অনুপাতে আমি যদি একটু হিসাব করি, তাহলে আমাকে ওরা কিন্তু তিনটা কোণের অনুপাত দিয়ে দিছে 3:7:8, এবং এখানে একটা কোণ কিন্তু বৃহত্তর কোণ। বৃহত্তর কোণ কোনটা, কারণ আমরা জানি একটা ত্রিভুজের দুই কোণের সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ওই যে তৃতীয় বাহুটা ওইটাই কিন্তু বৃহত্তর কোণ। ঠিক আছে, আমরা আপাতত একটু সিঙ্গেল ওয়েতে, আমরা একটু নর্মাল ওয়েতে যাই। আরেকটা ব্যাপার বোঝার চেষ্টা করো, এই দুইটাকে যোগ করলে কিন্তু তার তৃতীয় বাহু বড়, এটা থেকে কি হয়, বড় হয়। তো একটা ত্রিভুজের তিনটি কোনো অনুপাত দিয়ে দিচ্ছে, যখনই এরকম অনুপাত দিয়ে দিবে, এই ম্যাথগুলোকে আমরা কিভাবে করবো, 1 নাম্বার, এটা কিন্তু বইয়ের ম্যাথ। ঠিক আছে, তো আমরা ধরে নিব, ধরি আহ তিনটি তিনটি কোণের ত্রিভুজের তিনটি কোণের, তোমরা তোমাদের মতো করে সাজে লিখতে পারো, পরিমাপ যথাক্রমে 3x, 7x, 8x। ঠিক আছে, তো আমরা জানি কি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ কত ডিগ্রি, 180 ডিগ্রি। সুতরাং আমরা কি লিখতে পারি, যে 3x প্লাস 7x প্লাস 8x,
এগুলো কত ডিগ্রি 180 ডিগ্রি। এই জায়গায় তোমরা একটা কথা লিখতে পারো যে যে আমরা জানি যে একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি, কথাটা তোমরা লিখতে পারো, এই জায়গায় তোমরা এটা লিখবা। ঠিক আছে, সো 3x + 7x + 8x, 8 এবং 3 যোগ করলে আমাদের কত আসতেছে 11 আসতেছে। 11 আর 7 এ আমরা যদি যোগ করি তাহলে কত আসতেছে 18 আসতেছে। সো 18x ইকুয়াল কত ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমাদের x এর ভ্যালু কত ডিগ্রি 1, আমাদের x এর ভ্যালু আসতেছে, আমরা যদি 180 কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি তাহলে কত, 18 দ্বারা ভাগ করলে কত হয় 10 ডিগ্রি। সো আমাদের x এর ভ্যালু কত 10 ডিগ্রি। এখন আমরা একটু খেয়াল করি এই যে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ আছে, এখানে সবচেয়ে বড় কোণ কোনটা, এটা কিন্তু সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে বড়, তো আমাদের বড় কোণ হচ্ছে কত 8x। তো আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজটির বৃহত্তর কোণ সমান সমান 8x। 8 ইন্টু কত, 8 ইন্টু কত ডিগ্রি 10 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি আমাদের 80 ডিগ্রি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি 80 ডিগ্রি। এখন তোমরা যদি বলো যে ভাইয়া আপনি আসলে শিওর যে x এর ভ্যালুটা 10 ডিগ্রি, একটু খেয়াল করে দেখো, এটা যদি 10 হয় 80 হয়, দেখো 8 ইন্টু 10 80, তাহলে এটা কত হবে 70, এটা কত 30, 70 এবং 30 যোগ করলে কত হয় 100, এখানে কত 80, 100 + 80 তাহলে কত ডিগ্রি 180 ডিগ্রি। সো এটা দ্বারা আমাদের সত্যতাও কিন্তু কি যাচাই হয়ে গেল। সো তোমরা এটা দিয়ে ত্রিভুজের যে ক্ষুদ্রতম কোণটা আছে সেটা অবশ্যই বের করবে, এটা হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা। ঠিক আছে, সো আমাদের ইউ চলে গেল। এখন আমরা ট নাম্বারটা করব, খুবই মজার একটা ম্যাথ। প্রথমত আমাকে বলা হচ্ছে একটি কলম 20% লাভে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। খুবই সহজ, একটা কলম যদি 20% লাভে সেল করি, তার মানে আমি ওই কলমটা দেখো ওই আগের মতো আমরা যখন 10% ক্ষতি করছিলাম, আমরা 10 কমাই দিছি 20% লাভ হবে, তাহলে হচ্ছে আমার মনে করে একটা প্রোডাক্ট যদি, তাহলে কি হয় দেখো একটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। আমি সহজ কথায় বলি, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, একেবারে সহজ একটা কথা, জিনিসটা আমি শেষ করতেছি, বেশি পেঁচানোর এখানে কোনো দরকার নাই। ইকুয়াল টু, আমাকে বলো একটা কলম 20% লাভে বিক্রি করছে, 20% লাভে সে যদি বিক্রয় করে, তাহলে এই ক্ষেত্রে তার কিনা কত, আমি যদি ধরে নিই সে যদি 100 টাকা কিনে তাহলে সে 120 টাকা লাভ করছে, দ্যাটস ইট, আর এখানে অন্য কিছুই নাই। তার মানে তার ক্রয় মূল্য কত হয় 100 যদি হয়, তার বিক্রয় মূল্য কত 120। ঠিক আছে, সো এটাকে আমরা যদি চাইলে কি করতে পারি, এটাকে আমরা যদি এভাবে লিখি, অনুপাতকে আমরা এভাবে লিখতে পারি, রাইট 0 0 5 কত এখানে 6, 5 কত 6, দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের কি আনসার। সো একইভাবে আমরা নিয়ম এবং ট আমরা করে ফেললাম, বাকিগুলো আমরা এক একে শেষ করছি। এখন আমরা লক্ষ্য করব ট নাম্বার ম্যাথটা। তো ট নাম্বার ম্যাথে কি বলা হচ্ছে, এটা একটা আসলে একটা জ্যামিতি। তো বলা হচ্ছে প্রমাণ করো যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। দেখো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে আমরা নর্মালি একটা সামান্তরিকের সাথে কিন্তু একটা আয়তক্ষেত্রের কম্পেয়ার আমরা করতে পারি না, তবে বৃত্তের ক্ষেত্রে সেটা আমাকে কম্পেয়ার করতে হবে। কিভাবে সেটা একটু আমরা একটু লক্ষ্য করি। বলা হচ্ছে প্রমাণ করে যে বৃত্তে অন্তর্লিখিত মানে ভিতরে, বৃত্তের ভিতরে সামান্তরিক একটি আয়ত। ওকে ফাইন, আমরা বৃত্তের মধ্যে আগে আমরা যাব না, আগে আমরা নর্মালি একটা আমরা সামান্তরিক এঁকে দেখবো যে ঘটনাগুলো কি। আমি যদিও এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি, আমরা ব্যাখ্যাটাও পরে পড়বো, একটু লক্ষ্য করি। হ্যাঁ, এটা যদি সামান্তরিক আমরা যদি আঁকি, সামান্তরিকের ক্ষেত্রে ঘটনাটা কেমন হয়, আমরা জানি তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি সমান্তরাল, এই বাহু সমান সমান এটা এবং আবার তারা সমান্তরাল, এটা সমান সমান এটা এবং তারা সমান্তরাল। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, এই কোণটা এবং এই কোণটা কি হয়, সমান হয় না? এই দুইটা কোণে কি সমান না? এটা তো আমরা বিশ্বাস করি, তাই তো? সো এটা যদি আমাদের এ হয়, বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারি এই কোণ সমান সমান সি কোণ, বলতে পারি, কোনো সন্দেহ নাই। আমরা স্বীকার করতে হবে, দেখিয়ে হইলো আমাকে স্বীকার করতে হবে। সো আমরা একটু দেখি আমরা এটাকে কিভাবে করছি। দেখো বলা হচ্ছে, বলছি ধরি এ বি সি ডি একটি সামান্তরিক। ঠিক আছে, ধরি এ বি সি ডি একটি সামান্তরিক। তোমরা এখন কিছুক্ষণের জন্য এটা ভুলে যাও যে সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। আমার এই একটা নর্মালি সামান্তরিক দেখে আমরা কিন্তু বুঝে গেছি যে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ এ কোণ সমান সমান সি কোণ, এ কোণ সমান সমান সি কোণ, তাহলে এখানেও এ কোণ সমান সমান কি হবে সি কোণ হবে। আবার আরেকটা কথা আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। এটা কিন্তু একটা মুখস্থ জিনিস, যে যে কোনো বৃত্তের ক্ষেত্রে সামান্তরিক হোক, আয়তক্ষেত্র হোক বা যেটাই হোক না কেন, তাদের বিপরীত দুইটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয় 180 ডিগ্রি হয়। এই জন্য আমরা কত দিলাম 180 ডিগ্রি, এই কথাটা আমরা দিলাম। সে অনুপাতে তাহলে আমাদের যদি এটা যদি একটা বৃত্ত অন্তর্লিখিত যদি চতুর্ভুজ হোক, সামান্তরিক হোক, যেই হোক, যদি বা আমরা সামান্তরিক নিয়ে কথা বলতেছি, তো তাহলে এই কোণ এবং সি কোণ এটা তো সমান,
এটা আমরা বুঝে গেলাম, নর্মালি আমরা এটা বুঝে গেছি, এ কোণ এবং সি কোণ সমান। তাহলে এ কোণ এবং সি কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন যেহেতু আমরা বলছি যে এ কোণ এবং সি কোণ সমান, এই যে আমরা যে কথাটা যে বললাম, তাহলে সেক্ষেত্রে সি কোণের জায়গায় কি আমরা কি এ কোণ লিখতে পারি কি পারি না? অবশ্যই আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি এ কোণ প্লাস এ কোণ সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এ কোণ প্লাস এ কোণ মানে কয়টা এ কোণ? দুইটা এ কোণ। 2 এ কোণ সমান 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 কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবং আমরা জাস্ট 2টাকে নিচে পাঠিয়ে দিলে আমাদের এ কোণ সমান সমান কত ডিগ্রি হয়ে যায়? 90 ডিগ্রি হয়ে যায়। এখন একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ঘটনা হয়? আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ঘটনা হয়? একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, তাদের বিপরীত বাহুগুলো সমান, পরস্পর সমান আমরা জানি। তাদের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে তাদেরও এই যে বিপরীত কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। এবং একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি নাও হতে পারে, না হয় না, ঠিক আছে, বাট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে অথবা একটা বর্গের ক্ষেত্রে অবশ্যই একটা কোণের মান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। কেন আমি এখানে বর্গটা বলতে পারতেছি না? যেহেতু আমরা সামান্তরিকের সাথে কম্পেয়ার করতেছি। যদি রম্বসের সাথে কম্পেয়ার করতাম তাহলে আমরা বর্গ বলতাম। তাহলে এটা আরেকটা কোয়েশ্চেন। বৃত্তে অন্তর্লিখিত একটি রম্বস, বৃত্তে অন্তর্লিখিত রম্বস একটি কি? বর্গ। এটা একটা আরেকটা কোয়েশ্চেন। সো বাট আমরা যেহেতু সামান্তরিক নিয়ে কম্পেয়ার করতেছি, সো আমরা এখানে কি ইসেন ব্যাপারটা আনবো? আয়ত আনবো। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কোণের মানও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ যেহেতু একটা কোণ সমকোণ, তাহলে এটা একটা কি? আয়ত। এই জন্য লিখছি যেহেতু সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাই এটি একটি আয়ত। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখবো। তো বলা হচ্ছে নিচের গণসংখ্যা নিবেশন সারণী হতে মধ্যক নির্ণয় করো। সো এখানে একটা জায়গায় শুধুমাত্র একটা ব্যাপার আছে যে আমাদের দেখো এখানে কিন্তু শ্রেণী দেয় নাই, ঠিক আছে। সো যখন শ্রেণী দিবে না তখন ওই ক্ষেত্রে আমাদের যখন শ্রেণী দিয়ে দেয় তখন কিন্তু আমরা সূত্র জানি L + n/2 - fc * h/fm। বাট যখন আমাকে কোনো শ্রেণী দেওয়া হবে না মধ্যকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? ওই যে n জোড় হলে নাকি n বিজোড় হলে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আমরা কি করব? বের করব। সো খেয়াল করে দেখি যে আমাদেরকে তাহলে প্রথমত হচ্ছে আমাদেরকে n বের করতে হবে। n মানে হচ্ছে কি? টোটাল গণসংখ্যা। সো আমি যখন 6 + 8 + 9 + 12 + 13 + 8 + 7 + 5 করলাম, এটা কিন্তু আমাদের কোয়েশ্চেন ছিল। আমি জিনিসটা এক্সট্রা করেছি যে যেটা হচ্ছে আমাদের করতে হয় ক্রমজিত গণসংখ্যাটা। সো আমাদের যে ভ্যালুটা আমরা দেখলাম যে কিভাবে আমরা দেখলাম আমাদের যে টোটাল যে গণসংখ্যাটা সেটা হচ্ছে কত? এখানে আমি যদি সবগুলো যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে আমার যে n এর ভ্যালুটা আসে কত? 68 আসে। সো আমার তাহলে 68টা কি? আমার 68টা হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। আমরা এটা লিখতে পারি, আমরা প্রয়োজনে এই লেখাটা লেখার আগে আমরা লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি এখানে n = 68 যা কি সংখ্যা? যা জোড় সংখ্যা। ঠিক আছে, এই কথাটা আমরা লিখতে পারি, লেখার পরে আমরা লিখতে পারি যে আমরা জানি মধ্যক সমান সমান এত। এখন একটা ব্যাপার একটু আমরা লক্ষ্য করি, আমরা ক্রমজিত গণসংখ্যা কিন্তু কিভাবে বের করি সেটা কিন্তু আমরা সবাই জানি। প্রথমটার মতো বসে যাবে, 6 এর যোগ করে 14, 9 14 যোগ করলে 23, এভাবে করে আমরা যোগ করে 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 আমরা লাস্টে টোটাল গণসংখ্যা যেটা আছে আমি কিন্তু সেটাই পাবো। ঠিক আছে, সো এতটুকু আমরা পারি। এখন কোশ্চেন করবো যে কেন ক্রমজিত গণসংখ্যাটা আমরা বের করি। এটার পিছনে রিজন হচ্ছে একটাই। দেখো আমাদের হচ্ছে n = কত? 68। আমরা একটু মানগুলোকে বসিয়ে দেখি। n কত? 68 বাই কত? 2 তম পদ প্লাস, তাহলে কত? 68/2 + 1 তম পদ। ওকে, ডিভাইড বাই কত? 2। তো 68/2 আমার আসে কত? 34। তাহলে আসে কত? 34 তম পদ প্লাস কত? এখানে এটা 34 + 1 তাহলে কত? 35 তম পদ ডিভাইডেড বাই কত? 2। এখন এই জায়গায় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, এখানে কিন্তু পদের কথা বলছে, নট 34 এবং 35 তোমরা যোগ করবে এটা না, 34 তম পদ এবং 35 তম পদ। সো আমাদেরকে যে কাজটা করতে হয় যে আমাদের এটা ক্রমজিত গণসংখ্যা থেকে আমাদেরকে আনতে হয়। দেখো এখানে ক্রমজিত গণসংখ্যার ক্ষেত্রে কি ঘটছে, এখানে ক্রমজিত গণসংখ্যার ক্ষেত্রে 6 পর্যন্ত শেষ, 14 পর্যন্ত শেষ, 23 পর্যন্ত শেষ। এই যে 34 তম পদ যেটা আছে এটা কতটুকুর মধ্যে আছে? এই যে 35 তম যে ঘরটা আছে এটা কিন্তু ক্রমজিত গণসংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা যে এফসির মানটা নিই সেটার ক্ষেত্রে কিন্তু একই কাজটা আমাদেরকে করা লাগে, বা মধ্যক শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে সেই জিনিস আমাদের প্রয়োজন হয় সামহাও। সো আমাদের এই যে 35 তম পদ, দেখো এই যে 35 তম পদের মধ্যে আমাদের যে প্রাপ্ত নম্বর কত? 40। দেখো এই 35 মানে কি? এখানে 23 এর পর থেকে 24 25 26, এখানে যদি 24 হইতো তাও আমরা 35টা কাউন্ট করতাম। কেন? এখানে 23 মানে 23 পর্যন্ত শেষ,
এরপর থেকে শুরু 24, 25, 26, 27, এখানে অনেকগুলো কথা আছে, যদিও আমি এগুলো স্কিপ করতেছি। এখানে কত পর্যন্ত আছে? 35 পর্যন্ত। এখানে কত পর্যন্ত আছে? 48 পর্যন্ত। তাহলে এখানে কত? এখানে মানে এই যে 35 এর মধ্যে 24 থেকে 35 পর্যন্ত তম পদ, যতগুলো পদ আছে সবগুলো এখানে এক্সিস্ট করে। সো 35 তম পদের মধ্যে আমাদের কত আছে? আমাদের প্রাপ্ত নাম্বার কত? 40। আমাদের প্রাপ্ত নাম্বার কত? 40 প্লাস। তাহলে এখানে দেখো 34 তম গেল, তো 35 তমের মধ্যে আমাদের কত প্রাপ্ত নাম্বার? কত? 40 ডিভাইড বাই কত? 2। 40 প্লাস 40 তাহলে কত আসলো? 80 ডিভাইড বাই কত? 40। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি? মধ্যক। এটাই হচ্ছে আমাদের কি? মধ্যক। সো তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা খুব ইজিলি এই জিনিসগুলো আমরা বুঝলাম যে আমরা এতক্ষণে টটও আমরা শেষ করে ফেলছি, এবং তার পাশাপাশি আমরা প্রথম থেকে যতগুলো আমাদের শর্ট কোয়েশ্চেন ছিল চট্টগ্রাম বোর্ডের, আমরা কিন্তু প্রতিটা কোয়েশ্চেনে আমরা কিন্তু সলভ করেছি। ইভেন আমরা খুব ডিটেলসের চেষ্টা করেছি যে সলভগুলো দেওয়ার। এভাবে আমরা ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, যতগুলো বোর্ড আছে আমরা প্রত্যেকটারই কিন্তু শর্ট কোয়েশ্চেনের কি করে দিব? সমাধান দিয়ে দিব। এবং পাশাপাশি আমরা প্রতিটা কোয়েশ্চেনের বা প্রতিটা বোর্ডেরই আমরা সমাধানগুলো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আমরা দিয়ে দিব। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলো থেকে বা এই ভিডিও থেকে যদি কোনোভাবে যদি উপকৃত হও, বা যদি মনে হয় যে না আমাদের পড়ালেখার জন্য বা গণিতটা একটু ফান করার জন্য বা গণিতটাকে আমরা একটু মজা করে শেখার জন্য কোনোভাবে ফাহিম ভাইয়ার প্রয়োজন বা পাশাপাশি এক্সিলেন্সকে প্রয়োজন, তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। এটা আমাকে আসলে একটু মোটিভেটেড করে যে না আসলে আমি একটু করি। আর আমি খুব বেশি খুশি হব যদি তোমরা আমাকে তোমার আমার আমার যে সমস্যাগুলো আছে বা আমার যে জিনিসগুলো আসলে ইমপ্রুভ করা দরকার সেগুলো যদি আমাকে যদি বলো, আমি অনেক বেশি খুশি হব। পাশাপাশি তোমরা তোমাদের সমস্যাগুলো তুলে ধরবা, তাহলে ইনশাল্লাহ সবাই মিলে আমরা যদি কাজগুলো যদি করি, তাহলে আমি আমার জায়গা থেকে যদি ভুল হয়, তোমার জায়গা থেকে যদি ভুল হয়, আমরা ভুলটা থেকে অন্তত শিখবো, এবং হচ্ছে আমরা সামনের দিকে সবাই মিলে আমরা একসাথে এগিয়ে যাব। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং সামনের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আমি নিজে ইনশাল্লাহ তোমাদের খুব সময়ের মধ্যে এগুলো দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।